ইতিহাদে বজ্রপাতে শুনশান মাঠ আর ভিনিসিয়াসের নাচ। নেদারল্যান্ডসে হেরে মিলান ফলো করছে দারুণ এক ধাঁচ। অদ্ভুত পেনাল্টিতে রেফরিকে তুলোধুলো গ্যাসপেরিনির। পিএসজি প্রচন্ড ভালো আর হেরেও সেল্টিক সমর্থকদের ওপরেই আলো। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে অফের এর সবকিছুই আপনার এতক্ষণে বহুবার দেখা হয়ে গেছে, আপনি নিশ্চয়ই সবকিছু জানেনও বটে। তবে চলুন আমরা কথা বলি তবুও চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে, যা আপনি দেখেছেন, যা আরও বারবার দেখতে চাইবেন, যা হয়তো মিস করে গেলেও যেতে পারেন, তার সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 সেই সেল্টিক আর সেই বায়ার্ন মিউনিখ। কাউকেই যেন চেঞ্জ করা যায় না, পরিবর্তন করার আর কোনো উপায় যেন জানা নাই। যখন সেল্টিক পার্কে সেল্টিক এবং বায়ার্ন মিউনিখ খেলতে নামলো, তখন সবার আগে ম্যাচ শুরুর আগে সম্ভবত নজর গেল ওই গ্যালারিতে থাকা টিফোটার দিকে, যেখানে একদম পরিষ্কার বার্তা সেল্টিক সমর্থকেরা দিয়ে রাখলেন। তারা বললেন ইসরায়েলকে নিষিদ্ধ করতে হবে ফুটবল থেকে, রেড কার্ড তাদেরকে কেন দেখানো হয় না, এই দাবি তারা তুললেন। যারা এই পেছনের স্টোরিটা জানেন তারা কম বেশি ভালো করে জানারই কথা যে সেল্টিক এই কাজ বারবার করে, বারংবার করে, শত রকম বাধা এলেও তারা বারবারই ওই একই কাজ করে যায়। আপনি এই ম্যাচের ফল জানেন, সেই ফল নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তবে এই টিফোটা নিয়ে আমার মনে হয় একটু কথা বলা প্রয়োজন। সেল্টিক সমর্থকেরা যখন এই ম্যাচটায় দর্শক হিসেবে গেছেন খেলাটা দেখার জন্য, তার সপ্তাহখানেক আগে তারা জানেন তারা হয়তো একটা নিষেধাজ্ঞায় পড়তে পারেন। কেন তারা নিষেধাজ্ঞায় পড়তে পারেন? কারণ এর আগে যখন সবশেষ অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হয়েছিল, তখন একটা প্লেয়ার মাঠের ভেতরে প্রবেশ করেছিল, গ্যালারি থেকে কেউ একজন সেটা ছুঁড়ে মেরেছিলেন, এবং এরপরেই কথা উঠেছিল যে সেল্টিক সমর্থকেরা সম্ভবত বায়ার্ন মিউনিখের অ্যাওয়ে লেগে মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। এইরকম একটা জায়গা থেকে সেই নিষেধাজ্ঞা তাদের উঠে গেছে। সেরকম কোনো নিষেধাজ্ঞা দেওয়াই আসলে শেষ পর্যন্ত হয় নাই ইউএফার পক্ষ থেকে। তার মানে তারা কোনো রকমে বেঁচে গেছেন, জার্মানিতে গিয়ে তারা খেলা দেখতে পারেন। এত সব কিছু জেনেও তারা যখন বায়ার্ন মিউনিখের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে গ্যালারিতে এলেন, তারা জানেন অবধারিতভাবে এই ধরনের টিফো তারা যদি প্রচার করেন, তাহলে ইউএফা তাদেরকে নতুন করে আবার কোনো এক নিষেধাজ্ঞার ভেতরে ফেলে দিতে পারে। এত কিছু জেনেও শেষ পর্যন্ত সেল্টিক সমর্থকেরা ওই কাজটুকু করে গেছেন। তার মানে সেল্টিককে আসলে সহজে পরিবর্তন করা যায় না। সেল্টিকরা বা সেল্টিকের সমর্থকেরা যেটা বলেন যে তারা ন্যায়ের পক্ষে আছেন। এবার আসুন বায়ার্ন মিউনিখ কি করে বায়ার্ন মিউনিখ থাকলো সেটা নিয়ে কথা বলি। হ্যাঁ, 2-1 গোলে তারা ম্যাচটা জিতেছে, কিন্তু তারা 2-0 গোলে এগিয়ে গিয়েছিল, এবং যখন তারা 2-0 গোলে এগিয়ে গিয়েছিল তখন মনে হচ্ছিল সেল্টিকের পক্ষে এই ম্যাচে ফেরা আর সম্ভব নয়। যদিও ম্যাচের একদম শুরুতে সেল্টিকের একটা গোল বাতিল হয়েছিল, এবং সেল্টিক পার্কের যে অ্যাটমসফিয়ার সেটা সেল্টিককে অনেক বেশি সাহায্যও করে। কিন্তু বায়ার্ন মিউনিখ যখন 2-0 গোলে এগিয়ে গেল, তখন মনে হলো যে এই ম্যাচটা তাদের পকেটেই থাকার কথা। কিন্তু সেল্টিক শেষ পর্যন্ত একটা গোল শোধ করলো, এবং ওই ম্যাচটাকে তারা পুরোপুরি জমিয়ে তুলো। ইনফ্যাক্ট আপনি যদি এক্সজি কাউন্টটা দেখেন, তাহলে আপনি জানেন যে বায়ার্ন মিউনিখের তুলনায় বরং সেল্টিকই এক্সজির হিসাবে এগিয়েছিল এই ম্যাচটাতে। এইটাই হচ্ছে বায়ার্ন মিউনিখের দুর্বলতা। বায়ার্ন মিউনিখকে আপনি যদি ধরতে চান এবারে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেভারিট হিসেবে, তাহলে এই ব্যাপারটা বোধহয় মাথায় রাখা প্রয়োজন যে তারা যখন ম্যাচটা কন্ট্রোলে নিয়ে ফেলেছে বলেও মনে হয়, তখনও তারা কিছু কিছু জায়গায় ভালনারেবল থেকে যাচ্ছে। এই কাজ বা এই ঘটনা আমরা বুন্দেসলিগায় দেখেছি, আমরা সেল্টিকের সঙ্গে ম্যাচটাতেও এই একই রকম ঘটনা দেখতে পেলাম। তার মানে আমি বলছি না যে বায়ার্ন মিউনিখ পরের রাউন্ডে যাচ্ছে না। বায়ার্ন মিউনিখ 2-1 গোলে জিতেছে, এবং আলিয়াঞ্জ আরেনায় তাদের পরের লেগ, ওই ম্যাচে পরিষ্কার ফেভারিট তারা, এবং সম্ভবত বায়ার্ন মিউনিখই এই টাই থেকে উঠে যাবে বড় ধরনের কোনো অঘটন না ঘটলে। সেল্টিকের সেই সামর্থ্য থাকার কথা নয়। সেল্টিকের আওয়ে রেকর্ড যথেষ্ট খারাপ, এবং তাদের পক্ষে কথা বলার কোনো সুযোগই আসলে কোনো রকম ফ্যাক্ট আমাদের কাছে অন্তত পক্ষে নাই। কিন্তু বায়ার্ন মিউনিখ তারা যদি চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হতে চায়, তাহলে এই যে তাদের একটা দুর্দশা, এটাকে দুর্দশাই বলতে হচ্ছে, বা একটা ভালনারেবিলিটি, এইখান থেকে তাদেরকে সম্ভবত বেরিয়ে আসতে হবে। চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচ দেখে আমরা বোধহয় এই অনুসিদ্ধান্তে পৌঁছাতেই পারি। নাম্বার 2, মিলানের হচ্ছে না ডাচ মিলন। আসেন একটু খুলে খুলে বলার চেষ্টা করি আমরা। এসি মিলান এই নিয়ে সবশেষ 5 বার ডাচ প্রতিপক্ষ বা নেদারল্যান্ডসের প্রতিপক্ষের বিপক্ষে ইউরোপিয়ান কম্পিটিশনে জয়ের দেখা পেল না। এই রেকর্ডটা তারা জেনেই গিয়েছিল রটারডামে খেলতে, এবং সেই জায়গায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে নিশ্চয়ই সেটা দেখেছেন। এবং এই যে ফেইনুর্ড যে জিতে গেল এসি মিলানকে হারিয়ে, এইখানে একটা বড় ইতিহাসের জন্ম হয়ে গেছে। এবং ইতিহাসটা হচ্ছে এরকম যে 50 বছর 133 দিন পরে এই ক্লাব
ফেইনুর্দ অবশেষে ইউরোপিয়ান কম্পিটিশনের নকআউট পর্বের কোনো একটা ম্যাচ জিততে পেরেছে। সবশেষ তারা ৭৪-৭৫ মৌসুমে এই নকআউট পর্বে ইউরোপিয়ান কম্পিটিশনে ম্যাচ জিতেছিল। কত বড় ঘটনা, তাই না? কিন্তু এই ম্যাচ শেষে মানে হওয়ার কথা কি যে ফেইনুর্দ সমর্থকেরা বা কোচরা একেবারে আনন্দে ভেসে যাবেন, ভেসে গেছেনও তারা। এসি মিলানের মতো দলকে হারানো তো চারটিখানি কথা নয়। এসি মিলানের রেকর্ড আপনি দেখেন, তারা 7 বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বা চ্যাম্পিয়ন্স লিগের উইনার। তো তাদের এগেনস্টে এইরকম একটা জয় 50 বছর পরে, সেটা তো একটা সিগনিফিক্যান্ট ঘটনা। কিন্তু ম্যাচ শেষে যখন প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করা হলো এই ফেইনুর্দ কোচ বোশার্টকে যে আপনি কি পরের ম্যাচে ডাগ আউটে থাকছেন, প্রশ্নটাই উদ্ভট লাগার কথা আপনার কাছে। তখন তিনি বলছেন, অর্থাৎ কোচ বলছেন যে আমি তো ভাই জানি না আমি পরের ম্যাচে ফিরতি লেগে থাকছি কিনা। ফিরতি লেগ সান সিরোতে পরের সপ্তাহেই, খুব বেশি দিন আপনাকে অপেক্ষা করতে হবে না। তো এইরকম একটা ঐতিহাসিক জয়ের পরে কোচ বলছেন তিনি পরের লেগে থাকবেন কিনা তিনি জানেন না। ঘটনা হচ্ছে কি, ঘটনা আরো আগে থেকে আসতে হবে আপনাকে। যিনি ফেইনুর্দের কোচ ছিলেন, যিনি এই ফেইনুর্দকে নিয়ে উঠলেন এই নকআউট পর্বে, তিনি ডাচ লিগে মন্দ ফর্মের কারণে, তার দলের বাজে ফলের কারণে তিনি স্যাকড হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের ম্যাচের মাত্র 48 ঘন্টা আগে। এবং তারপর আন্ডার-20 টিমের দায়িত্ব যার হাতে ছিল সেই বোশেটকে নিয়ে আসা হয়েছে এই ফেইনুর্দের দায়িত্বে, এবং তিনি গিয়ে এসি মিলানকে হারিয়েছেন। এবং তাতে 50 বছরের আক্ষেপ ঘুচেছে ফেইনুর্দের মতো ক্লাবের। আরেকটা রেকর্ডও এখানে আছে। 2007 সালের পর থেকে ইউরোপিয়ান কম্পিটিশনে বা চ্যাম্পিয়ন্স লিগ আরো স্পেসিফিকলি বললে এই ডাচ কোনো দল হোম স্টেডিয়ামে কোনো ম্যাচ নকআউট পর্বে জিততে পারে নাই। এই ঘটনা ঘটলো এই প্রথম। হ্যাঁ, মাঝখানে ওই যে আয়াক্স রিয়াল মাদ্রিদকে বাদ করে দিয়েছিল, কিন্তু তারা প্রথম লেগে জিততে পারে নাই। তারা সান্তিয়াগো বার্নাবিউতে গিয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল, এরপরে তারা ওই সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল। এত সব রেকর্ড ফেকর্ড ভেঙে তারপরে এই কোচকে বলতে হচ্ছে তিনি জানেন না তিনি এই দায়িত্বে থাকবেন কি না। কারণ এই মুহূর্তে ফেইনুর্দের কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডাচ লিগের 1 অথবা 2 নম্বর জায়গাতে থাকা, যেখানে সবার উপরে এখন আছে আয়াক্স। আর আপনি যদি ওই 1-2-এ থাকেন তাহলে আপনি পরের বছরে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারবেন, এবং এই ধরনের ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা খুব বেশি জরুরি। এটা যদি আপনি কোয়ালিফাই করতে না পারেন, আপনার অর্থের একটা বড় অংশই ওই ইউরোপিয়ান কম্পিটিশন থেকে আসে, সেই টাকাটা আপনি আর পাবেন না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাদের দলের অন্যতম সেরা স্ট্রাইকার হিমেনেজ, মেক্সিকান স্ট্রাইকার হিমেনেজ, তাকে এই শীতকালীন দল বদলের বাজারে ফেইনুর্দকে ছেড়ে দিতে হয়েছে এসি মিলানের কাছে, কারণ ওই ক্লাবটার টাকা দরকার। আবার এইটাও সত্যি কথা যে এই যে টাকাগুলো তারা পাচ্ছে, এটা দিয়ে তারা যে নতুন কোনো নামের দিকে যাচ্ছে তাও নয়, তারা নিচ থেকে প্লেয়ার বিল্ড আপ করে। এই ক্লাবগুলোর গল্প হচ্ছে এরকম। সেই জায়গায় এসি মিলানের মতো দলকে হারিয়ে দেওয়া, এত সব পিছিয়ে থাকার মতো ঘটনা ঘটার পরও সেইটা একটা ঐতিহাসিক জয়ই বলতে হচ্ছে ফেইনুর্দের জন্য। আর এসি মিলানের জন্য ঠিক ততটাই খারাপ তাদের কোচ। তিনি আসলে কি বলবেন? সেরহিও কনসেনসাও, তিনি এই যে সুপার কাপ জিতলেন ইতালিয়ান ক্লাবকে নিয়ে, তারপরে এই ম্যাচ জিততে না পারা, মাঠের দায় তিনি খানিকটা দিতেই পারেন, কিন্তু সব কিছু মিলিয়ে তাকে এখন ওই সান সিরোর ম্যাচটা জিততেই হবে। এসি মিলান হয়তো জেতার দিকে থাকবে, কিন্তু ফেইনুর্দকে আপনি ফেলে দিতে পারবেন না। এই ফেইনুর্দ লিভারপুলকে হারিয়েছিল, এরপর তারা এসি মিলানকে হারালো টানা 2টা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। এইবার তাদের টার্গেট সান সিরো, এবং তারা জান প্রাণ দিয়ে খেলবে, এইটুকু আপনি ফার্স্ট লেগের পরেই বলে দিতে পারেন। নাম্বার 3, এ কেমন পেনাল্টি। আপনি ক্লাব ব্রুজ আর আতালান্তার ম্যাচটা দেখেছেন কিনা জানি না, নিশ্চয়ই সরাসরি দেখতে না পারলেও পরে হাইলাইটস দেখেছেন। ওই ম্যাচ 1-1 শেষ হচ্ছিল, প্রায় সেদিকেই যাচ্ছিল। ক্লাব ব্রুজ অবশ্য বেশ ভালোই খেলেছে, কিন্তু ম্যাচের একদম শেষে গিয়ে 90 মিনিট পেরিয়ে যাওয়ার পরে একটা পেনাল্টি ডিসিশন এলো, যেটা আতালান্তার বিপক্ষে, যেটা ক্লাব ব্রুজের পক্ষে, এবং ক্লাব ব্রুজ সেখান থেকে গোল করে 2-1 গোলে জিতে তারা যাচ্ছে পরের লেগে আতালান্তায় খেলতে, অর্থাৎ ইতালিতে। এখন ওই পেনাল্টির সিদ্ধান্তটা আপনি কি করে ব্যাখ্যা করবেন? এতই উদ্ভট এবং এতই অদ্ভুত যে এই পেনাল্টির পরে জিয়ান পিয়েরো গাসপেরিনি, যিনি আতালান্তার কোচ, তিনি বলছেন তিনি ফুটবলটাকে আর বোঝেন না। তিনি আসলে বুঝতে চান কিনা সেটাও একটা কথা। এইভাবে আমি সবশেষ কেউ কখনো কোনো রেফারিং ডিসিশনকে তুলোধুনো করেছে সরাসরি ইউএফার কম্পিটিশনে, এমন কিছু শুনি নাই। ফুটবল যে কই যাচ্ছে আর কোন অদ্ভুত পথে হাঁটা শুরু করলো। প্লেয়াররা চুরিবিদ্যাটা রপ্ত করছে আর সবাই পেনাল্টি পেতে চায়। এইটা কি ফুটবলের স্পিরিট? এ কেমন নিয়ম? হাল ছেড়ে দেওয়া ছাড়া আর উপায় কি? এইটা যদি হয় পেনাল্টি, তাহলে ফুটবল আসলে শেষ। এবার আসেন আমরা একটু পেনাল্টির ডিসিশনটা ব্যাখ্যা করার চেষ্টা করি।
হাইন ডিফেন্ডার আতালান্তার, তিনি যাচ্ছিলেন বলের দখল নেওয়ার জন্য, ঠিক পেছনে ছিলেন নিলসন, যিনি বলটা কোনো কালেও পাইতেন না, জীবনেও পাইতেন না হয়তো। তো এরকম একটা জায়গায় হাতের খানিকটা অংশ ওই নিলসনের মানে নাকের দিকে গিয়ে লেগেছে এবং রেফরি, টার্কিশ রেফরি উমুত মিলার, তিনি ওই জায়গায় পেনাল্টি ডিসিশন দিয়ে দিয়েছেন। প্রথমে সেটা সবাইকে অবাক করেছে, যেহেতু এই রেফরি খুব একটা এক্সপেরিয়েন্সড নন, তিনি হয়তো সময়ের চাপে ভড়কে গেছেন এবং যেহেতু খেলা 90 মিনিটের বেশি পার হয়ে গেছে, তার উপরে ক্লাব ব্রুজের মাঠে খেলা, হোম ক্রাউডও যেই রকম চাপ দিচ্ছিল তাতে এমনটা হতে পারে। কিন্তু ঘটনাটা ঘটলো যখন ভিএআর ব্যাপারটা গেল, ভিএআরও সেই গোল বাতিল করলো না, মানে পেনাল্টি বাতিল করলো না। ভিএআর এর কাজটা কি তাহলে? এখন প্রশ্ন উঠেছে সেটাই। ভিএআর এর কাজ হচ্ছে ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস, এরকম কোনো এরর না থাকলে তারা আসলে ওই জায়গায় ইন্টারভিন করবে না, আর ডিসিশন আলটিমেটলি ওই মাঠের রেফারি দেন। তো যেহেতু আপনার কাছে একটা এভিডেন্স আছে যে আঙুলে মানে আঙুলটা লেগেছে নাকে, তো সেই হিসাব অনুযায়ী শেষ পর্যন্ত ওই পেনাল্টি ডিসিশনটা স্ট্যান্ড করেছে। এবং এখন এই রোশানলটা বা এই রাগটা যেটা যাচ্ছে শুধুমাত্র রেফরির ওপরে নয়, বরঞ্চ এই রাগটা যাচ্ছে আইফ্যাবের ওপরে, যারা আসলে এই ভিএআর এর নিয়ম কানুন বা কায়দা কানুন যারা ব্যাখ্যা করেন। চ্যাম্পিয়ন্স লিগের মতো ম্যাচে এই ধরনের পেনাল্টি ভিএআরেও গিয়ে স্ট্যান্ড করা, এইটা এই সপ্তাহে যা যা ঘটেছে তার ভেতরে অন্যতম চমকপ্রদ এবং বিতর্কিত ঘটনা। শেষ পর্যন্ত এই পেনাল্টি ইনসিডেন্টটা, এই টাইয়ের ব্যবধানটাও হয়তো গড়ে দিতে পারে। তো এইরকম ঘটনা আসলে কেই বা দেখতে চায়? তো গ্যাসপেরিনি সচরাচর এইরকম মানে ঠোঁট কাটা তিনি ঠিক আছেন, কিন্তু এত বেশি চটেন না, এবং তিনি একটা সময় পেনাল্টি ডিসিশনের পরে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, পরে আবার যদিও ফেরত এসেছিলেন, কিন্তু বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ অবাক এই ইতালিয়ান ভদ্রলোক হয়েছেন এই ডিসিশন নিয়ে। যাই হোক, আমরা চলেন পয়েন্ট নাম্বার 4-এ চলে যাই। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে আমাদের উসমান দেমবেলেকে নিয়ে, তবে সেটাকে একটু ঘুরিয়ে আমরা এইভাবে বলতে চাই, এ এক অন্য পিএসজি। আপনি চ্যাম্পিয়ন্স লিগে যে পিএসজিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই পিএসজি অবিশ্বাস্য। এখন আপনার মনে ওই প্রশ্নটা আসতেই পারে, পিএসজি কি অবশেষে ভালো হয়েই গেল? সম্ভবত তাই। হ্যাঁ, তাদের প্রতিপক্ষ ছিল ব্রেস, যাদেরকে হারাতে তাদেরকে তেমন একটা বেগ পেতে হয় নাই, কিন্তু কিছু কিছু সময় ব্রেস বেশ ভালো করেছে, আর পিএসজি তাদেরকে সুযোগ দেয় নাই। ভিতিনিয়ার ওই পেনাল্টি কিক এবং তারপরে উসমান দেমবেলের 2 গোল, এই সব কিছু মিলিয়ে। তবে পিএসজি যে ব্র্যান্ডের ফুটবলটা খেলা শুরু করেছে আর লুই এনরিকের আন্ডারে, সেটা আপনাকে একটু করে হালকা চালে মনে করিয়ে দিতে পারে 2015-র চ্যাম্পিয়ন্স লিগ উইনিং বার্সেলোনা দলটাকে। এখন বাড়াবাড়ি, মানে এই মিলিয়ে ফেলাটা অবশ্যই বাড়াবাড়ি, এটা আমি স্বীকার করছি, কিন্তু আপনি ওই ফ্রন্ট লাইনের সঙ্গে আমি কোনোভাবেই সেটা মেলাতে চাচ্ছি না। কিন্তু এই যে বারকোলা, উসমান দেমবেলে, কভারাজকেলিয়া এবং একই সঙ্গে তাদের মিডফিল্ড, ভিতিনিয়ার পারফরমেন্স দেখেন আপনি, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি শেষ পর্যন্ত। এই সব কিছু আমাদেরকে বলছে পিএসজি এখন দারুণ স্টেবল, এবং তাদের ডিফেন্স লাইনও বেশ ঠিকঠাক আছে। হ্যাঁ, ডিফেন্সে কিছু ফুটিফাটা আছে তাদের, কিন্তু তাদের যে ফরওয়ার্ড লাইন এবং মিডফিল্ড, এটা দিয়ে তারা যে কোনো দলকে কাবু করতে পারে, সেই সামর্থ্য তারা রাখে। আপনি উসমান দেমবেলের যদি রেকর্ডটা দেখেন এই গেল কয়েকটা ম্যাচে, তাহলেও আপনি জানেন যে দেমবেলে কতখানি ভয়ঙ্কর হয়ে উঠেছেন। দেমবেলে এখন ওই দলের মেসি বলতে পারেন আপনি, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। তো এরা যদি সবাই ফিট থাকেন, আর লুই এনরিকে যেভাবে তার দলকে পরিচালনা করছে, এই ব্র্যান্ডের ফুটবল যদি পিএসজি খেলতে পারে, পিএসজির গেরোটা ভেঙে গেলেও বা খুলে গেলেও যেতে পারে অবশেষে। এবার চলেন আমরা পয়েন্ট নাম্বার 5-এ যাই। অনেকেই নিশ্চয়ই এতক্ষণে বলছিলেন যে ভাই, আমি তো আসছি এখানে এই ভিনিসিয়াস জুনিয়রের ছবিটা দেখে, তা আপনি এত পেঁচাইতেছেন কেন? আপনি এই ম্যাচ সেই ম্যাচ তাই নিয়ে কথা বলেন। রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটি, বা ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে বহু কথা হয়েছে, অনেকগুলো কন্টেন্ট আপনি টি স্পোর্টসের কাছ থেকেই দেখেছেন, কিন্তু এইটাই আমাদের পয়েন্ট নাম্বার 5, শেষ হাসি কার? এখন শেষ হাসির এই বিদ্যা তো আসলে নতুন করে আমরা শিখলাম ইতিহাস স্টেডিয়ামে, তাই না? প্রথমে হাসলেন ম্যানচেস্টার সিটির সমর্থকেরা, রদ্রি সেটার ছবি তুললেন, এরপরে গিয়ে আমরা দেখলাম ওই মাঠে গিয়ে নেচে আসলেন ভিনিসিয়াস জুনিয়র, ম্যান অফ দ্য ম্যাচের শিরোপাটা হাতে নিয়ে। তো শেষ হাসি বলতে যদি আপনি বুঝে থাকেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরও একটা লেগ বাকি আছে, তাহলে তো ওই ম্যাচে কে হাসবে তার উপরে নির্ভর করা দরকার, তাই না? আর ম্যানচেস্টার সিটি তো মোটা দাগে এইভাবে যদি আমরা বলি যে 1 গোলে মোটে পিছিয়ে আছে, তাহলে কি খুব বেশি মন্দ বলা হয়? আসলে তো তাই। 1 গোল দিলে তো তারা পরে সান্তিয়াগো বার্নাবিউতে সমতায় ফিরলো, এরপরে আরেকটা গোল দিলে তারা ম্যাচ জিতে গেল। এত সহজ নিশ্চয়ই নয়, কিন্তু সমীকরণটা তো এতই সহজ। ম্যানচেস্টার সিটি তো রিয়াল মাদ্রিদকে হারাতেই পারে, কিন্তু আমি যদি আপনাকে বলি যে ম্যানচেস্টার সিটি আসলে রিয়াল মাদ্রিদকে হারাতে পারবে না, তাহলে আপনি হয়তো আমার সঙ্গে বেশিরভাগ লোকে একমত হবেন, কিন্তু কেন সেটা তো আগে বুঝতে হবে। দেখেন, ম্যানচেস্টার সিটির সামর্থ্য আসলে এইটুকুই।
সিটি বরং ফার্স্ট হাফে যেভাবে খেলেছে তাতেই আপনার অবাক হওয়ার যথেষ্ট কারণ আছে। পেপ গার্দিওলা ম্যাচের আগে বলছিলেন যে তিনি আসলে জানেন না রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোন ম্যানচেস্টার সিটিকে দেখা যাবে, এবং ম্যাচের পরে এসে তিনি আরও বড় ব্যাখ্যা দিচ্ছেন আমাদেরকে যে কি ঘটেছিল। 2-1 পরে যা হলো তা তো এই প্রথম না। ফেইনুর্দের সঙ্গে স্পোর্টিং সিপির বিপক্ষে, প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ড আর ইউনাইটেডের বিপক্ষে অনেকগুলো খেলায় শেষে গিয়ে আমরা আত্মসমর্পণ করেছি। আমরা যে মেশিনে পরিণত হয়েছিলাম এখন আর তা নেই। আমি জানি না কেন পেপ গার্দিওলার দলের মেশিন নষ্ট হয়ে গেছে, সেটা হয়তো সেরহিও আগুয়েরো আরও ভালো করে বুঝতে পারবেন। যাই হোক, জোকস অ্যাপার্ট, আসল কথায় আমরা থাকি। দেখেন, ম্যানচেস্টার সিটিকে নিয়ে আমরা কথা বলছিলাম যে ম্যানচেস্টার সিটির সামর্থ্য ঠিক এইটুকুই। তাদের আপনি ব্যাকলাইন দেখেন, যে ব্যাকলাইন রিয়াল মাদ্রিদের এগেইনস্টে আপনি পেয়েছেন, এইটাই ম্যান সিটির সেরা ব্যাকলাইন। আকানজিকে রাইট সাইডে খেলানো হলো, আকে খেললেন, একই সঙ্গে জন স্টোনস শুরু করলেন, আবার আমরা দেখলাম যে মিড ডিফেন্সে রুবেন দিয়াজ খেললেন, কিন্তু এরা কেউ আসলে ওই অর্থে ফিট নন। এবং তারা যেহেতু ফিট নন, তাদেরকে একটা সময় পরে তুলে নিতে বাধ্য হয়েছেন পেপ গার্দিওলা। তাদেরকে নামানোই হয়েছিল যে এই আশায় যতক্ষণ সময় তারা পারুক খেলুক অন্ততপক্ষে, এবং ততক্ষণ পর্যন্তই সিটি ভালো খেলেছে। এরপরে আর সিটিকে আপনি খুঁজে পান নাই, কারণ তাদের ওই যে ব্যাকলাইন সেইটা আর ছিল না। এই ম্যাচে কয়েকটা গল্প আছে। এর্লিং হাল্যান্ড ভালো করেছেন, বেশ ভালো করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। 2 গোল তিনি করেছেন, কিন্তু রিয়াল মাদ্রিদকে আপনি যদি ভেবে থাকেন যে রিয়াল মাদ্রিদ আসলে চামে চিকনে জিতে গেছে, তাহলে আমার ধারণা আপনি আসলে ভুল ম্যাচ দেখেছেন। রিয়াল মাদ্রিদ এই সিজনে যা যা ম্যাচ খেলেছে তার ভেতরে অন্যতম সেরা পারফরমেন্স ছিল তাদের ইতিহাদ স্টেডিয়ামে, এবং আমরা এই সিজনে ফাইনালি দেখলাম একটা বিগ ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতলো, এবং চ্যাম্পিয়ন্স লিগের যে তকমাটা তাদের সঙ্গে সব সময় থাকে, 15টা চ্যাম্পিয়ন্স লিগ উইনারদের সাথে থাকে, সেই তকমাটা তারা রাখলো এবং মানও তারা রাখলো। হ্যাঁ, আপনি বলতে পারেন যে অনেক তো নাটক জমেছে, এই যে শেষে গিয়ে 2-1 থেকে 3-2 এগুলো হতে পারে, কিন্তু ওই পেনাল্টিটা যদি আপনি বাদ দেন এর্লিং হল্যান্ডের, এই ছাড়া সেকেন্ড হাফে খেলা ডমিনেট করেছে কে? খেলা ডমিনেট করেছে অবশ্যই রিয়াল মাদ্রিদ। আপনি এই স্ট্যাটগুলোও দেখতে পারেন, এই বল পজিশন তো আসলে ফুটবলে এমন আহামরি কিছু না। আপনি এক্সপেক্টেড গোল টোল এই সব কিছু মিলে দেখলেও আপনি জানেন যে এই ম্যাচে পরিষ্কারভাবে ফেভারিট ছিল ম্যানচেস্টার সিটি নয়, বরং রিয়াল মাদ্রিদ। আমরা ম্যাচের আগেও এই কথাটাই বলছিলাম। এবং এই যে পেপ গার্দিওলা বলছেন যে তিনি আসলে জানেন না এই দলের কি হয়েছে, মেশিনটা নষ্ট হয়ে গেছে, এই অকেজো মেশিন নিয়ে তাকে যখন সান্তিয়াগো বার্নাবিউতে খেলতে যেতে হবে, আমি আসলে আর তাদের কোনো রকম কোনো সুযোগ দেখি না। বরং ক্রেডিটটা রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তির। আপনি কার্লো আনচেলত্তিকে দেখেন, কার্লো আনচেলত্তি এত সমস্যা, তার দলের সবাই অর্ধেক প্রায় ডিফেন্ডাররা হসপিটালে, মানে কথার কথা আর কি, সবাই ইনজুর্ড, কিন্তু আপনি একবারও শোনেন নাই কার্লো আনচেলত্তি বলছেন আমার দলে ডিফেন্ডার নাই। তো ইতালিয়ান ভদ্রলোকের যে দক্ষতা এবং বয়সের যে একটা দাম আছে, সেটা আমরা কার্লো আনচেলত্তিকে দেখলে বুঝতে পারি। পেপ গার্দিওলা ম্যাচের ফার্স্ট হাফে শান্ত নিরিবিলি ছিলেন, একবার যখন রিয়াল মাদ্রিদ ম্যাচে ফেরা শুরু করলো তখন থেকে তার ওই তড়পানো শুরু হয়ে গেল। পেপ গার্দিওলা নিজে এমন দুঃসময় কখনো তার ক্যারিয়ারে দেখেন নাই, তাকে এটা দেখতে হচ্ছে, শেখার জায়গা তার আছে। শিখতে হলে বোধহয় তার সামনে সেই উদাহরণও আছে কার্লো আনচেলত্তি। ঘুরিয়ে ফিরিয়ে সেটাই রিয়াল মাদ্রিদ শিখিয়ে দিয়ে গেছে ম্যানচেস্টার সিটিকে, এবং ম্যাচের শুরুতে আপনি বোধহয় বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, তিনি যদি সেরা নাও হন তাকে তাতিয়ে দিতে চাইবেন না, এমন একটা বার্তাও সম্ভবত পাওয়া গেছে। এই ম্যাচের ফলাফল একরকম, তবে আমার কাছে মনে হয় এই ম্যাচের হেডলাইন এইরকম: আনাড়ি ম্যানচেস্টার সিটি আর অভিজ্ঞ রিয়াল মাদ্রিদ। দিন শেষে অভিজ্ঞতা জিতেছে এই ম্যাচে, এবং সম্ভবত এই টাইও। আপনার কাছে জানতে চাই এই চ্যাম্পিয়ন্স লিগের এই উইকটা নিয়ে, বা এইখানে কারা আসলে ভালো করলো, এবং পরের যে লেগগুলো বাকি রয়েছে সেখানে কোনো ম্যাচের ফল কি ঝুলে থাকলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.